আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনের টম জোন্স লিখেছেন হেনরি ফিল্ডিং। রাইট ডাউন সামথিং অ্যাবাউট হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং সম্পর্কে কিছু লিখতে গেলে, হেনরি ফিল্ডিং ওয়াজ এ রাইটার অব দ্য 18th সেঞ্চুরি। হেনরি ফিল্ডিং ছিলেন 18 শতাব্দীর একজন লেখক, অ্যান্ড হি স্টার্টেড আ নিউ টাইপ অফ নোভেল ইন ইংলিশ লিটারেচার। এবং ইংরেজি সাহিত্যে তিনি নতুন এক ধরনের উপন্যাসের সূচনা করেছিলেন। হোয়াট ইজ আ পিকারেস্কিউ নোভেল? হেনরি ফিল্ডিং যেই ধরনের নোভেলের সূচনা করেছিলেন সেটা ছিল পিকারেস্কিউ। আর পিকারেস্কিউ নোভেল কি? দ্য রাইটিং দ্যাট ইজ পিকচার লাইক, মুভিং অ্যান্ড ইন্টারেস্টিং টু রিড ইজ কল্ড আ পিকারেস্কিউ নোভেল। যেই রাইটিংটি পিকচার লাইক এবং মুভিং করে, নাড়াচাড়া করে এবং পড়তে ইন্টারেস্টিং, সেই ধরনের লেখাকেই পিকারেস্কিউ নোভেল বলে। দ্য চয়েস অফ ওয়ার্ডস মেক্স দিস টাইপ অফ নোভেল। আর এই ধরনের নোভেল লিখতে অবশ্যই ওয়ার্ড চয়েসের ব্যাপারটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ইট ইজ কল্ড এ পিকচার ইন ওয়ার্ডস। আর এটিকে কথায় বা শব্দে পিকচারও বলা হয়, যেটা চিত্র দেখে উপন্যাস বোঝা। রাইট ডাউন অ্যান এক্সাম্পল অব দ্য পিকারেস্কিউ নোভেল। পিকারেস্কিউ নোভেলের যদি এক্সাম্পল চাওয়া হয় সেগুলো হচ্ছে টম জোন্স, জোসেফ অ্যান্ড্রিউস। হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ হেনরি ফিল্ডিং? হেনরি ফিল্ডিং এর ফিলোসফি কি ছিল? ফিল্ডিং বিলিভড ইন খ্রিস্টিয়ান ফিলোসফি। হেনরি ফিল্ডিং খ্রিস্টিয়ান ফিলোসফিতে বিশ্বাস করতেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, morality is based on the idea that human nature can be good. তার মতে morality আইডিয়ার উপরে ভিত্তি করবে that human nature can be good, যে মানুষের নেচার ভালো হবে, and every human being is good, এবং প্রত্যেকটি মানুষই ভালো হবে, এটাই ছিল হেনরি ফিল্ডিং এর বিশ্বাস। Due to the inconvenience, human beings become bad. আর বিভিন্ন অসুবিধা, সুযোগ সুবিধা না পাওয়ার কারণে মানুষ খারাপ কাজে জড়িয়ে পড়ে বা মানুষ নিজেদের চরিত্র খারাপ করে। হোয়াট ইজ আ কমিক এপিক ইন প্রোস? প্রোসের ক্ষেত্রে কমিক এপিক কি? টম জোন্স ইজ কল্ড এ কমিক এপিক ইন প্রোস। টম জোন্সকে প্রোসের দিক দিয়ে কমিক এপিক বলা হয়। হেনরি ফিল্ডিং প্রেজেন্টেড হিজ লং স্টোরি ইন এ হিউমারাস স্টাইল টু রিডিকিউল দ্য সোশ্যাল সিস্টেম ইন প্রোস স্টাইল। হেনরি ফিল্ডিং তার গল্প দীর্ঘ আকারে উপস্থাপন করেছেন হিউমারাস স্টাইলে, যার উদ্দেশ্য ছিল সোশ্যাল সিস্টেমকে রিডিকিউল করা, সমালোচনা করা বা ব্যঙ্গ করা। হোয়াই ইজ দ্য নোভেল কল প্যানোরামা? কেন এই নোভেলটিকে প্যানোরামা বলা হয়? প্যানোরামা মিনস আ পিকচার গ্যালারি। প্যানোরামার অর্থ হচ্ছে একটি পিকচার গ্যালারি। The writer presented the story in a panoramic view. রাইটার এই গল্পকে প্যানোরামিক ভিউয়ে উপস্থাপন করেছেন, অর্থাৎ পিকচার লাইক মুভিং এইভাবে উপস্থাপন করেছেন। The reader can easily observe the story and characters by reading it. আর পাঠকেরা খুব সহজেই এই গল্পটি পড়ে এর চরিত্রগুলোকে ভালোভাবে বুঝতে পারবে বা সহজেই বুঝতে পারবে। What was the aim of Fielding? হেনরি ফিল্ডিং এর উদ্দেশ্য কি ছিল? The chief aim of Fielding in this novel is to portray human nature as it was in the 18th century. হেনরি ফিল্ডিং এর প্রধান উদ্দেশ্য ছিল 18 শতাব্দীর দিকে মানুষের যে আচার আচরণ ছিল সেইটাকেই পোর্ট্রে করা, চিত্র আকারে তুলে ধরা। হোয়াট আর দ্য এপিক কোয়ালিটিস ইন টম জোন্স? টম জোন্সের এপিক কোয়ালিটিস গুলো কি ছিল? দ্য স্টোরি ইজ লং অ্যান্ড ন্যারেটিভ। গল্প ছিল দীর্ঘ এবং বর্ণনামূলক। The action is comprehensive, wide. Action ছিল comprehensive, প্রশস্ত। The action has organic unity and dramatic unity. অ্যাকশনের অর্গানিক এবং ড্রামাটিক ইউনিটি ছিল। The single action was performed with a single hero. আর একজন সিঙ্গেল হিরোর দ্বারা সিঙ্গেল অ্যাকশন পারফর্ম করা হয়েছে। রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ দ্য নোভেল। নোভেলের স্ট্রাকচার অবশ্যই লিখতে হবে, আমাদের জানতে হবে। The book is divided into several parts. বইটি অনেক ভাগে বিভক্ত করা হয়েছে। The first part of the introduction. প্রথম পার্ট বইয়ের ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, which covers 21 years. আর যেটি 21 বছর কভার্স করেছে। The second part is the adventure of Tom Jones and Sophia separately. আর দ্বিতীয় পার্টে এই গল্পের হিরো এবং হিরোইন টম জোন্স এবং সোফিয়ার যেই
অ্যাডভেঞ্চারাস যাত্রা ছিল সেইটাকে আলাদাভাবে দেখানো হয়েছে। দ্য থার্ড পার্ট ইজ অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার অফ টম জোন্স অ্যান্ড সোফিয়া ইন লন্ডন। আর তৃতীয় পার্ট লন্ডনে গিয়ে সোফিয়া এবং টম জোন্সের যে জার্নি ছিল সেইটাকে দেখানো হয়েছে। হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার? এই গল্পে কতগুলো ক্যারেক্টার আছে? দেয়ার আর অ্যাবাউট 40 ক্যারেক্টার্স। এই গল্পে আনুমানিক 40টির বেশি ক্যারেক্টার আছে। বোথ মেজর অ্যান্ড মাইনর। সেই ক্যারেক্টারগুলো মেজর এবং মাইনর এইভাবে সাজানো হয়েছে। অল দ্য ক্যারেক্টার্স রিপ্রেজেন্টস ট্রু হিউম্যান নেচার ফেইথফুলি। আর সকল ক্যারেক্টারই নিজের দিক থেকে ট্রু হিউম্যান নেচার অর্থাৎ মানুষের যেই সত্যিকারের আচার আচরণ সেইটাকে ফেইথফুলি উপস্থাপন করেছে। হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার? এই নোভেলের সেন্ট্রাল ক্যারেক্টারকে টম জোন্স, দ্য হিরো অব দ্য নোভেল। সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে টম জোন্স, যে ছিল এই নোভেলের হিরো। রাইট ডাউন দ্য নেচার অব ক্যারেক্টারাইজেশন ইন টম জোন্স। টম জোন্সের যে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে সেইটাকে লিখতে হবে। হেনরি ফিল্ডিং প্রেজেন্টস হিজ ক্যারেক্টার ফ্রম এভরি ক্লাস অফ সোসাইটি। হেনরি ফিল্ডিং এই নোভেলে ক্যারেক্টারগুলোকে সোসাইটির প্রতিটি কোণ থেকেই নিয়েছেন, অর্থাৎ প্রতিটি স্তর থেকেই নিয়েছেন। দ্য লয়ার ক্লাস, দ্য মিডল ক্লাস, দ্য অ্যারিস্টোক্রেসি ক্লাস অ্যান্ড অ্যানাদার ক্লাস আর দ্য ল্যান্ড লর্ডস। টম জোন্সের এই নোভেলে সমাজের সকল শ্রেণীর লোকই ছিল। লয়ার ক্লাস, মিডল ক্লাস, অ্যারিস্টোক্রেসি ক্লাস এবং আরো এক ক্লাস ছিল ল্যান্ড লর্ডস, যারা ছিল ভূস্বামী অর্থাৎ জমিদার টাইপ। লয়ার ক্লাসে ছিল মিস্টার প্যাট্রিজ, মিস অনার, জেনি জোন্স এবং জর্জ। মিডিল ক্লাসে ছিল থকুম, ফিলোসফার স্কোয়ার, মিস মিলার, মিস ন্যান্সি নাইটিঙ্গেল। আর ল্যান্ডলর্ড ক্লাসের ক্যারেক্টারগুলো ছিল স্কোয়ার অলওয়ার্দি, স্কোয়ার ওয়েস্টার্ন, সোফিয়া, টম জোন্স এবং ব্লিফিল। আর অ্যারিস্টোক্রেসি ক্লাসের যারা ক্যারেক্টার ছিল তারা হচ্ছে লেডি বেলাস্টন, লর্ড ফেলামার। হোয়াট আর দ্য ফ্ল্যাট অ্যান্ড রাউন্ড ক্যারেক্টার্স? যেহেতু এই গল্পটিতে 40টির মতো ক্যারেক্টার আছে, 40 জনের মতো ক্যারেক্টার আছে, তো এই ক্যারেক্টারগুলোকে বিভিন্ন স্তরে সাজানো হয়েছে। তো এই ক্যারেক্টার নিয়ে আমাদের এই নোভেলে বেশ কিছু কোশ্চিন আসতে পারে। আমরা ক্যারেক্টারগুলো ভালোভাবে পড়বো এবং ক্যারেক্টারের যে প্রকার আছে লয়ার, মিডিল, এরপরে অ্যারিস্টোক্রেসি, এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। ব্রিফ কোশ্চেন আসতে পারে যে লয়ার ক্লাসে কারা ছিল, মিডিল ক্লাসে কারা ছিল অথবা ল্যান্ডলর্ড ক্লাসে কারা ছিল। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ফ্ল্যাট অ্যান্ড রাউন্ড ক্যারেক্টার্স? দেয়ার আর 2 টাইপস অফ ক্যারেক্টার্স, ফ্ল্যাট অ্যান্ড রাউন্ড ক্যারেক্টার্স। 2 ধরনের ক্যারেক্টার আছে, ফ্ল্যাট এবং রাউন্ড। ফ্ল্যাট ক্যারেক্টার্স আমরা আগে জানবো। দ্য ক্যারেক্টার্স দ্যাট আর আইদার গুড অর ব্যাড আর কল ফ্ল্যাট ক্যারেক্টার্স। যে ক্যারেক্টার হয় ভালো আর খারাপ, এই ধরনের ক্যারেক্টারগুলোকে ফ্ল্যাট ক্যারেক্টার বলা হয়। দিস টাইপ অফ ক্যারেক্টার্স ডিড নট অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। আর এই ধরনের ক্যারেক্টারগুলো পাঠকদের অ্যাটেনশন পায় না। ফর এক্সাম্পল, আর ফ্ল্যাট ক্যারেক্টার এক্সাম্পল দিতে গিয়ে আমরা ব্লিফিলের নাম অবশ্যই জানবো বা এক্সাম্পল হিসেবে ব্লিফিলকে উল্লেখ করব। রাউন্ড ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার্স দ্যাট আর দ্য কম্বিনেশন অফ 2 ভাইসেস অ্যান্ড ভার্চুস আর কল্ড। যে ক্যারেক্টারগুলো ভাইসেস এবং ভার্চু, পাপ পুণ্যের, ভালো মন্দের মিক্সচার সমন্বিত, তাদেরকেই রাউন্ড ক্যারেক্টার বলা হয়। অ্যাজ হিউম্যান বিংস আর নেইদার ডেভিলস নর অ্যাঞ্জেলস। যেহেতু মানুষ ডেভিলসও নয় এবং অ্যাঞ্জেলও নয়, তো অতএব তাদের মধ্যে ভালো মন্দের মিক্সচার তো থাকবেই। দেয়ার ইজ আ কম্বিনেশন অফ গুড অ্যান্ড ইভিল। রাউন্ড ক্যারেক্টারদের মধ্যে গুড এবং ইভিলের কম্বিনেশন থাকবে। রিডার্স ফাইন্ড আ টুইস্ট অর ইন্টারেস্ট ইন দ্য রাউন্ড ক্যারেক্টার্স। আর রাউন্ড ক্যারেক্টারের মধ্যে পাঠকেরা টুইস্ট অথবা ইন্টারেস্ট পাবে। ফর এক্সাম্পল, আর রাউন্ড ক্যারেক্টার এক্সাম্পল দিতে গিয়ে টম জোন্স ইজ এ রাউন্ড ক্যারেক্টার। টম জোন্স হচ্ছে এই গল্পের একজন রাউন্ড ক্যারেক্টার। এই নোভেলটি অনেক দীর্ঘ হয়, আমরা কয়েক পার্টে বিভক্ত করেছি। আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব এবং তৃতীয় পার্টে গিয়ে গল্পের সামারি আলোচনা করব।